রাস্তা কি ঠিক করবে? রাস্তাই তো নাই, খতম রাস্তা। একটু যাওয়ার পরে হয়তো বরফের পরিমাণ আরও বাড়বে, প্রায় হাতের নাগালে চলে আসবে। এবং এই ব্রিজ পর্যন্তই কিন্তু ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে, এরপরে আর ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে না। আগে भी ऐसा है रास्ता, আগে और भी খারাপ হয় রাস্তা। এই রাস্তাই তো নাই আগে কোনো। হয় বাঁচবো নয় মরবো, এর থেকে তো বেশি কিছু হবে না। আর মরতে আমি কোনোদিনই ভয় পাইনি। আজকের এই পর্ব সেই সব দর্শকদের জন্য যাদের পরবর্তী ট্যুর প্ল্যানে নর্থ সিকিমের লাচুং, ইয়মথাং ভ্যালি, জিরো পয়েন্ট কিংবা মাউন্ট কাটাও এগুলো রয়েছে। আর অবশ্যই তাদের জন্য যারা মাঝে মাঝেই বলে পাহাড়ে একটা বাড়ি হলে ভালো হতো। সমতলের মানুষ হয়তো কোনোদিন আন্দাজ করতেও পারে না যে পাহাড়ের মানুষদের সঙ্গে প্রকৃতির এক অদৃশ্য টানাপোড়েন। ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওতে পাহাড়ের সুন্দর আর ভয়ঙ্কর দুটো রূপই আপনাদের সামনে তুলে ধরব। ভালোর সাথে সাথে খারাপটাকে গ্রহণ করে নেওয়ার নামই হয়তো একজন সত্যিকারের পর্যটকের ভ্রমণচক্র। 27 মার্চ 2026 নর্থ সিকিম ট্যুরে আমাদের তৃতীয় দিনের সকাল। আগের দিন সন্ধ্যায় লাচেন থেকে এই লাচুংয়ে এসে পৌঁছেছি। একটা রাত কেটেছে বিদ্যুৎহীন অবস্থায়। এদিকে সারা রাত বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। একই সঙ্গে ওই দূরে পাহাড়ের সর্বত্র সদ্য তুষারপাতে ঢাকা পড়েছে। আলোহীন অবস্থায় একটা রাত কাটানোর সময় বুঝতে পারিনি যে আশেপাশের পরিবেশ কত সুন্দর। সকাল হতেই জানলা খুলে দেওয়ার পর ওই দূরের সবুজ পাহাড়, খুব কাছ দিয়ে বয়ে চলা লাচুং নদী আর ওই পাহাড়ি ঝর্ণা দেখার পর বাথরুমে গরম জল না পাওয়ার অভাবটা কোথাও হয়তো দূর হয়ে গেল। বরফের মতো ঠান্ডা জল দিয়ে সেরে নিলাম প্রাকৃতিক কাজকর্ম। করতে করতে ট্রাভেল জার্নি হারিয়ে ফেলেছি জীবনের সমস্ত হারনি। যাকে সেসব বাজে কথা, এবার কাজের কথা বলি। স্নান করা তো ঠান্ডা জলে আমার পক্ষে সম্ভব নয়, তো সেই জন্যই মুখটা একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। আর সেই জন্যই আমি ব্যবহার করছি হচ্ছে মুস্তাচের ওসিয়ান ফেস ওয়াশ। কারণ যারা আমরা বাইরে বাইরে ঘুরি, বিশেষ করে সারাদিন ঘোরার পর মুখ চোখে যে পরিমাণে ধুলো বালি কিংবা মুখটা যেরকম অয়েলি হয়ে যায় না স্কিনটা, সেটা পরিষ্কার করার জন্য বা মুখটাকে ব্রাইটনিং করার জন্য বা গ্লো করার জন্য কিন্তু মুস্তাচের ওসিয়ান ফেস ওয়াশ সত্যি সুন্দর। এর দাম হচ্ছে 125 টাকা। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, একসঙ্গে 100 ml করে দুটো বোতল 200 ml। আর ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু প্রায় 12.5 লাখ মানুষ এর রিভিউ দিয়েছেন, চাইলে আপনারা চেক করতে পারেন। ফেস ওয়াশ ব্যবহার করার পর স্কিন কতটা ইনস্ট্যান্ট গ্লো করে সেটা এবার দেখুন। কারণ মুস্তাচের এই ওসিয়ান ফেস ওয়াশে রয়েছে নিয়াসিনামাইড, সেই সঙ্গে মুলতেহি, যা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে। আর একই সঙ্গে ফেস ওয়াশে রয়েছে সাইসিলিক অ্যাসিড, যা আমাদের পিম্পলস এবং যে এন্ডস মার্ক সেটাকে রিমুভ করে। রয়েছে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স, নেই কোনো হার্মফুল কেমিক্যাল। কেউ হিলা ডালা না। তো আপনারা যারা আজকের দর্শক মুস্তাচের এই ওসিয়ান ফেস ওয়াশ পারচেস করতে চাইছেন, লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আপনারা পারচেস করতেই পারেন। এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে আমাদের পরবর্তী গন্তব্য মাউন্ট কাটাওয়ের পথে। প্রথমে ঠিক ছিল ব্রেকফাস্ট বাইরেই করব, তারপর প্ল্যান পরিবর্তন করে ব্রেকফাস্ট পর্ব সম্পূর্ণ করতে চলে এলাম এই হোটেলেরই ডাইনিংয়ে। ব্রেকফাস্টের আইটেম বলতে লুচি আর সবজি, সঙ্গে চা। যদিও তেলের জিনিস আমার বরাবরই অপছন্দের, তাই আমার জন্য একটু সবজি সেদ্ধ দিতে বলেছিলাম, যার মধ্যে ছিল ফুলকপি, আলু, বিনস এবং গাজর, আর সারাদিনের জন্য পানীয় গরম জল। ব্রেকফাস্ট পর্ব শেষ করে, চা পর্ব শেষ করে, এবার আমাদের যে আজকে সাইট সিন আছে লাচুংয়ে, তার পথে রওনা দিতেই পারি। হোটেল থেকে চেক আউট করে আমাদের প্রথম গন্তব্য মাউন্ট কাটাও। লাচুং থেকে মাউন্ট কাটাও সড়কপথে 26 কিলোমিটার। গত 4 এপ্রিল 2025 এক মালবাহী ট্রাক পারাপার করার সময় কোলাপস করে যায় প্রায় 25 বছরের পুরনো লাচুং নদীর ওপরে রোড ব্রিজ। বর্তমানে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে, পাশাপাশি বিকল্প একটা রাস্তা তৈরি করে তার উপর দিয়েই গাড়ি চলাচল করছে। যদিও বর্ষাকালে এই রাস্তায় আদৌ যানবাহন চলাচল করতে পারবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তারপরে পরে টেম্পোরারি রাস্তা তৈরি করেছে, একটা টেম্পোরারি ব্রিজ বানিয়েছে, তার উপর দিয়ে গাড়ি চলাচল করছে। মানে বলা যেতে পারে এখন আমরা রিভার বেডের ওপর দিয়ে যাচ্ছি। লাচুং নদী পার করার পর রাস্তা পাহাড়ের ধার ঘেঁষে চলে গিয়েছে মাউন্ট কাটাওয়ের দিকে। মাউন্ট কাটাও সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট ওপরে এবং গ্যাংটক থেকে 144 কিলোমিটার দূরে। মার্চ মাসের শেষ দিক থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত এই মাউন্ট কাটাও বরফে ঢেকে থাকে। মাউন্ট কাটাওয়ের অবস্থান ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি হওয়ার কারণে এই পথে চলাচল করার জন্য পারমিট অবশ্যই বাধ্যতামূলক। এখানে একটা স্ট্যাম্প মেরে দেয়, 200 টাকা দিতে হয় এন্ট্রি ফি, যে হ্যাঁ আমি এবার মাউন্ট কাটাও যাচ্ছি। আমরা কাটাওয়ের পথে যাচ্ছি আর ট্যুরিস্টরা ফিরছে। তা আমি আমাদের ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করছি যে এরা কারা, এরা কোথায় ছিল উপরে? বলছেন না, উপরে থাকার জায়গা নেই, এরা আরও সকালে বেরিয়েছিল। সকাল সকাল বেরিয়ে কাটাও দেখে এসে তারপরে আবারও চলে যাওয়া হচ্ছে ইয়মথাংয়ের উদ্দেশ্যে। মাউন্ট কাটাও যাওয়ার রাস্তার প্রথম দিকটা অনেকটাই মিলে যায় লাচুং থেকে
গুরুদোংমার যাওয়া রাস্তার সাথে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, রাস্তার ধারেই লাল রঙের রডোডেন্ড্রন ফুলের গাছ, আর চুলের মতোই সংকীর্ণ রাস্তার বিভিন্ন বাঁক। কোথাও কোথাও রাস্তার ধারেই পরপর লাগানো রয়েছে বৌদ্ধ থাঙ্কা, যাতে অশুভ শক্তি এই যাত্রাপথে বাধা সৃষ্টি করতে না পারে। অদূরেই দেখা যায় পুরোপুরি বরফের চাদরে মোড়া আমাদের গন্তব্য মাউন্ট কাটাও। গত রাতে কারেন্ট ছিল না, গরম জল পাইনি, ঠিকমতো ব্রেকফাস্ট হয়নি, লেট হয়েছে। এই সব কিছু আস্তে আস্তে না মন থেকে মুছে যাবে যখন আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাবেন। মানে এগুলো দেখলে না মনের মধ্যে আমাদের যত সব রাগ, অভিমান, ক্ষোভ বা কিছু নেগেটিভিটি সব দূর হয়ে যায়। আবার যেন সেই এনার্জি ফিরে আসে, আবার মনে হয় নতুন জোশ নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না এটা তো আমার সাথে হয়, আপনাদের সবার সাথে হয় কিনা। এই যাত্রাপথের পরের দৃশ্যে দেখা দিল রাস্তার দুধারেই পাইন গাছের সারি, তারই ফাঁকে ফাঁকে বরফ জমে রয়েছে। সবুজ আর সাদা দুইয়ের নান্দনিক কম্বিনেশন। ঘাসগুলো শুকিয়ে হলদেটে বর্ণ ধারণ করেছে, আর ওই দূরের পাহাড় ধীরে ধীরে চলে যাচ্ছে মেঘের আড়ালে। আমি সবকিছু নোট করছি আমার ভ্রমণ ডায়েরির পাতায়। এর পরের দৃশ্য আরও সুন্দর। সমতল থেকে এখন আমরা অনেকটাই ওপরে। এদিকে গাছপালা খুব বেশি নেই, যা রয়েছে রাস্তার দুই দিকে গতকাল রাতে তুষারপাতের পর টাটকা বরফ, বিভিন্ন আকৃতির পাথর, সংকীর্ণ রাস্তা, কোথাও কোথাও একটু নড়পড়ে। এদিকে পাহাড়গুলো কেমন যেন রুক্ষ, তারই একটা ফাটল থেকে অঝোর ধারা নেমে আসছে একটা পাহাড়ি ঝর্ণা, আর টুরিস্ট গাড়িগুলো সেখানে গিয়েই থামছে। লাচুং থেকে এই পর্যন্ত পৌঁছানোর পর যা বুঝলাম, রাস্তায় বরফের আধিক্যর জন্যই হয়তো এরপরে ট্যুরিস্টদের যাওয়া আপাতত বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। আর রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া এই যে ঝর্ণা, তার নাম খান্ডা। আর এখানকার আবহাওয়া বড়ই ঠান্ডা। ট্যুরিস্টদের কেউ কেউ ব্যস্ত প্রথমবার বরফে স্পর্শ পেতে, কেউ বা ছোট্ট ওই ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলতে। আমি আমার হাতের ক্যামেরাটা এদিকে ওদিকে ঘুরিয়ে পুরো জায়গাটা ঠিক কীরকম তার 360 ডিগ্রি ভিউ নেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু এর আগে কোনোদিন কাটাও আসিনি, এই প্রথমবার কাটাও এসেছি। তো এখানে আসার পর যেটা দেখলাম যে এই যে রাস্তার ওপরে একটা সরু ব্রিজ, লোহার ব্রিজ, পাশে হয়তো বড় ব্রিজ তৈরি হচ্ছে, এবং এই ব্রিজ পর্যন্তই কিন্তু ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে। এরপরে আর ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে না। কিন্তু এই পর্যন্ত আসার পর যে রাস্তাঘাটের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম, সত্যি অসাধারণ। পাইন গাছের সমস্ত জঙ্গল, তার মধ্যে দিয়ে জিগজ্যাগ রোড, আর ওই যে পাহাড়টা, দূরে যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু পুরো বরফে ঢাকা। আর চারিদিকে মেঘগুলো দেখুন কত সুন্দর নিচ থেকে ধীরে ধীরে উঠে ওই বরফে ঢাকা পাহাড়টাকে ধীরে ধীরে আচ্ছাদিত করছে। এই মেঘ কিন্তু হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। আর এখানে যে ওয়াটারফলসটা রয়েছে, এই ওয়াটারফলসটা ওই ওপর থেকে নেমে আসছে। আর যারা ট্যুরিস্টরা এসেছে তারা কিন্তু এখানে এসে বরফের মধ্যে ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, মানে তারা একটা আলাদাই যাকে বলে মুডে আছে। নর্থ সিকিম যারা ট্যুর প্ল্যান করছেন, সেক্ষেত্রে এই মাউন্ট কাটাও কিংবা 0 পয়েন্ট ইয়মথাং ভ্যালি এর যে প্যাকেজ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটা কনফিউশন হতে পারে। তো কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি শেখরকে একটু সামনে ডাকবো। ওই ব্যাপারটা আপনাদেরকে বলে দেবে, যাতে আপনারা কোনোভাবে বিভ্রান্ত না হন। নর্থ সিকিমের জন্য 3 নাইট ম্যান্ডেটরি করে দিয়েছে সিকিম গভর্নমেন্ট। ঠিক আছে, আপনাকে 3 নাইট করতেই হবে। সেটা আপনি 2 নাইট লাচেনও করতে পারেন, অথবা 2 নাইট লাচুং। যদি 2 নাইট লাচেন করেন তাহলে 1 নাইট লাচুং করতে হবে, আর 2 নাইট লাচুং করলে 1 নাইট লাচেন করতে হবে। এটা ম্যান্ডেটরি সবার জন্য। লাচুংয়ের ক্ষেত্রে ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি প্যাকেজের মধ্যে থাকছে, 0 পয়েন্ট আর কাটাও কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না। 0 পয়েন্টের জন্য নর্মালি 3.5 থেকে 4,000 টাকা চার্জ করে ড্রাইভাররা। তো ওটা আপনার ড্রাইভারের সাথে কথা বলবেন। আর কাটাওয়ের জন্য চার্জ করে হচ্ছে হলো আপনার 3 থেকে 3,500। এটা আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। এটা নেগোসিয়েশন হয়, ড্রাইভারের উপরে এটা ডিপেন্ড করে। তো আপনারা অবশ্যই ড্রাইভারের সাথেই কথা বলে নেবেন, এটা প্যাকেজের মধ্যে কিন্তু আপনার থাকবে না। এই চত্বরে 2-1টা অস্থায়ী দোকান রয়েছে, যারা সকালবেলায় আসবেন ব্রেকফাস্ট করার জন্য টুকটাক ফুড আইটেম পেয়েই যাবেন। দ্রুত পেরিয়ে যাওয়ার সময়কে সাথে নিয়ে শুরু হলো আমাদের পথ চলা কাটাও থেকে আমাদের পরবর্তী গন্তব্য লাচুং হয়ে ইয়মথাং ভ্যালি এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে। সকাল 10:15 কাটাও থেকে আমরা ফিরে এলাম হচ্ছে লাচুংয়ে। লাচুং থেকে এবার যেতে হবে ইয়মথাং ভ্যালি, তারপরে 0 পয়েন্ট। মানে কাটাওটা হচ্ছে একটা দিকে,
আর ইয়মথাং ভ্যালি 0 পয়েন্ট হচ্ছে আরেকটা দিকে, দু মাথায়। আর লাচুং থেকে ইয়মথাং হচ্ছে 23 কিলোমিটার। কাটাতে যাওয়ার সময় চেক পয়েন্ট হচ্ছে এখানে 200 টাকা, লাচুংয়ে রয়েছে চেক পয়েন্ট, সেখানে 200 টাকা। চেক পয়েন্টে আমাদের ড্রাইভার সাহেব কথা বললো 0 পয়েন্টে পুরো বরফে ভরে গিয়েছে, ওখানে গিয়ে ঘুরতে হয়তো আমাদের এক্সট্রা জুতো রেন্ট করতে হবে। আর 0 পয়েন্ট খোলা আছে, মানে আমরা কিন্তু ইয়মথাং ভ্যালি দেখে 0 পয়েন্ট যেতে পারবো বা 0 পয়েন্টে ঘুরে আসতে পারবো। নর্থ সিকিমে এক একটা রাস্তার এরকম গল্প। যখন আমরা গ্যাংটক থেকে চুংথাং এসেছিলাম, চুংথাংয়ের রাস্তার একরকম গল্প। যখন আমরা চুংথাং থেকে লাচেন গেছিলাম সেই রাস্তা একরকম। যখন আমরা এই লাচেন থেকে লাচুং এলাম বা লাচুং থেকে কাটাও গেলাম সেই রাস্তা একরকম। আর এখন যখন আমরা লাচুং থেকে এই ইয়মথাং যাচ্ছি সেই রাস্তা একরকম। লাচুং থেকে ইয়মথাং ভ্যালি যাওয়ার রাস্তা খুব বেশি খাড়াই নয়, কিন্তু এই রাস্তার একটা ভয়ঙ্কর দিক আছে। রাস্তার মধ্যে মাঝে মধ্যে দেখা মিলছে অস্থায়ী নালার, যেখান দিয়ে বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসে জলধারা, সেই সঙ্গে বড় বড় বোল্ডার। তখন এই রাস্তা ট্যুরিস্টদের জন্য বন্ধই থাকে। সেই কারণেই বর্ষাকালে নর্থ সিকিম প্ল্যান করা কখনোই উচিত নয়। যেখানে বর্ষাকালে পাহাড়ের ওপর থেকে প্রচুর পরিমাণে জলরাশি সঙ্গে সেই বড় বড় বোল্ডার সেগুলো নেমে আসে, এবং সেগুলো নেমে সামনে যা পায় সব কিছু নিয়ে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। তো বর্ষাকালে কিন্তু রাস্তা হয়তো বন্ধ থাকে। এই তো গেল প্রকৃতির ধ্বংসের কথা। এবার বলি প্রকৃতির সৌন্দর্যের কথা। এই রাস্তাটায় প্রচুর রডোডেন্ড্রন ফুলের গাছ আছে, আর এপ্রিল মাসে এই সমস্ত রডোডেন্ড্রন যে গাছ তাতে ফুল চলে আসবে। তা আমাদের ড্রাইভার সাহেব বলছিল যে এখানে নাকি 7 রকমের রডোডেন্ড্রন হয়, তার জন্য ইয়মথাং ভ্যালিকে বলা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, মানে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর বেশ খানিকটা পথ চলে আসার পর মোটামুটি আমরা লাচুং থেকে এখনও প্রায় 12-13 কিলোমিটার চলে এসেছি। এখনও ইয়মথাং প্রায় 10 কিলোমিটারের বেশি হবে কিছু। তো এখানে রাস্তার দুদিকে যেমন রডোডেন্ড্রন গাছ রয়েছে, তেমনি রয়েছে বরফ। মানে এখানকার কিন্তু পুরো সব বরফ এখনও পুরোপুরি মেল্ট হয়ে যায়নি। এটা দেখার পর আপনার ফিল হবে যে না, আমরা এবার প্রচুর বরফে দেখা পাবো। আসলে প্রকৃতির কোনো ভরসা নেই, কখন প্রকৃতি কী তার রূপ দেখাবে বোঝা যাচ্ছে না, বা বোঝা যায়ও না। কিন্তু এর আগের পর্বে যারা গুরুদংমারের ব্লগ দেখেছেন, মানে সিকিমের সেকেন্ড পার্টে, নর্থ সিকিমের সেকেন্ড পার্টে, সেখানে গুরুদংমার যে সৌন্দর্য আমরা দেখেছি বা ওয়েদার আমরা পেয়েছি, তাতে আমরা মুগ্ধ। আজ যদি ওয়েদার ভালো কিছু পাই, যদি স্নোফল পাই, তাহলে এটা অ্যাডিশনাল পাওনা হবে। লাচুং থেকে যখন ইয়মথাং ভ্যালি এসে পৌঁছালাম, তখন সময়ে বেলা 11:08। এখানে পৌঁছানোর পর কী অভিজ্ঞতা হলো এবারে সেটাই শেয়ার করি। ইয়মথাং ভ্যালিতে পৌঁছানোর পর এখানে যে দোকান রয়েছে সেখানে আপনারা টুকটাক শীতের পোশাক, টুপি, মাফলার, গ্লাভস, যদি প্রচুর বরফ থাকে সেই বরফে যাওয়ার জন্য এরকম গামবুট, সেটাও নিতে পারবেন। আরও একটা জিনিস, সেটা জলের বোতল। এখানে কোথাও কিন্তু কোনো দোকানে আপনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাবেন না, তার পরিবর্তে এইরকম প্লাস্টিকের বোতলে জল বিক্রি হচ্ছে, যেরকম বোতল আমরা কিনে নিয়ে এসেছি জিরো থেকে, তো সেটা পাবেন। আর অক্সিজেন ক্যান, সেটাও এখানে পাবেন। ওটা খুব সম্ভবত কর্পূরও বিক্রি হচ্ছে যদি কোনো অক্সিজেনের সমস্যা হয়। আর সেই সাথে নর্থ সিকিমের যদি আপনারা ওই ওয়াল ম্যাগনেট কিনতে চান, ওয়াল ম্যাগনেট পাবেন। মোটামুটি টুকটাক জিনিসপত্র, খাওয়া দাওয়া এখানে আপনারা পেয়ে যাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এতটা পথ জার্নি করে আসার পর যেটা সবার একটা কমন সমস্যা পাহাড়ে, সেটা হচ্ছে টয়লেট। 2024 সালে আমি একবার এসেছিলাম হচ্ছে এই লাচুং থেকে হচ্ছে এই ইয়মথাং ভ্যালিতে। তখন পেটে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, আর এখানে যে পে অ্যান্ড ইউজ টয়লেট বন্ধ ছিল। তো পাশে একটা ভাঙাচোরা জায়গা ছিল, সেখানেই কোনো রকমে আমাকে কাজ সারতে হয়েছিল। আর সঙ্গে যে হাওয়ার জলের বোতল, সেই জলের বোতল ইউজ করেছিলাম ধোয়ার কাজে, সব কিছু জ্বলে গিয়েছিল। তো এবার দেখলাম যে পে অ্যান্ড ইউজ টয়লেটটা আর কি চালু রয়েছে, তো সেটা আপনারা ইউজ করতেই পারেন। এই হচ্ছে ইয়মথাং ভ্যালির রাস্তা। দেখুন রাস্তার দুপাশে কিন্তু কোথাও কোনো বরফ নেই। ট্যুরিস্টের এখানে রাশ যে খুব বেশি আমি সেটা বলতে পারি না। কাটাও তো ট্যুরিস্ট খুব বেশি ছিল না, ছিল মোটামুটি ছিল। এখানেও ট্যুরিস্টের রাশ খুব বেশি নেই। হতে পারে সবাই হয়তো আগে 0 পয়েন্টে চলে গিয়েছে, যে ওখানে প্রচুর পরিমাণে বরফ আছে বা ওখানে পরে খোলা পাবো কিনা, ওয়েদার খারাপের জন্য রাস্তা বন্ধ হতে পারে, সেজন্য সবাই 0 পয়েন্টকে টার্গেট করে গিয়ে গেছে। এখানকার এখন যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে ফাঁকে ফাঁকে কিছু বরফ পড়ে রয়েছে। যারা ট্যুরিস্ট তারা এই বরফের মধ্যেই আর কি তাদের সৌন্দর্য খুঁজে নিয়ে বা এই রোমাঞ্চ খুঁজে নিয়ে সেখানে বরফ স্পর্শ করছে, ছবি তুলছে বা ভিডিওগ্রাফি করছে। আর ওই যে দূরে বয়ে যাচ্ছে লাচুং নদী, তা নদীর কিন্তু বরফে মানে বরফ নেই ওখানে, একদম সব মেল্ট। মানে যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছেছে সেখানে কিন্তু সব কিছু বরফ গলে গিয়েছে। ফার্দার এখানে নতুন করে বরফ না পড়লে ইয়মথাং ভ্যালিতে যা বরফ আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এরকম টানা রোদ থাকে তাহলে হয়তো গলে যেতে পারে। সেজন্যই আমরা এখানে আর টাইম নষ্ট করব না, আমরা এখানে 1 কাপ কফি বা চা খাবো, তারপর এখান থেকে সরাসরি রওনা দেবো হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। মাউন্ট কাটাও দেখে আসার পর ইয়মথাং ভ্যালি আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লাগেনি। অতএব 1 কাপ কফি খেয়ে পরবর্তী গন্তব্যের পথে রওনা দেওয়াই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছিল। ইয়মথাং ভ্যালিতে কফি পর্ব শেষ করার পর এখানে দেখা হয়ে গেছে আমার বেশ কিছু দর্শক বন্ধুর সঙ্গে, যারা ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে এসেছেন। তো ওনাদের মুখ থেকে শুনবো যে কীরকম লাগছে আর এদিকে এত বরফ, এখনকার সিকিম কীরকম লাগছে। এবারে সিকিমের ওয়েদার আর একদম ভালো ওয়েদার পেয়েছি, আর বরফ দেখতে এখন থেকে স্টার্ট হয়ে গেছে বরফ।
খুবই ভালো লাগছে, মানে মনের ইচ্ছা পূরণ হয়েছে। আগেরবারে এসেছিলাম লাচুং পর্যন্ত, কিন্তু যেতে পারিনি প্রচুর স্নোফলের জন্য। এবারে ওয়েদার যা হচ্ছে মোটামুটি পৌঁছতে পারবো মনে হচ্ছে। এবং 0 পয়েন্টে তো ভালো বড় পাবো আশা করছি। হ্যাঁ, জুতো নিয়ে নিয়েছি আগে থেকে। আমার তো বেশি ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে। হ্যাঁ, এটা পুরো স্বপ্নের মতো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে। আবারও পথ চলা শুরু ইয়ংথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে, কারণ মন বলছে আজ সমস্ত ভিড়, সমস্ত এক্সাইটমেন্ট ওই 0 পয়েন্টই রয়েছে। ইয়ংথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট সড়কপথে অ্যাপ্রক্স 25 কিলোমিটার, সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। আর উচ্চতার কথাই যদি বলতে হয়, সেক্ষেত্রে ইয়ংথাং ভ্যালি অ্যাপ্রক্স 12,000 ফুট, আর 0 পয়েন্ট পৌঁছানোর পর সেই উচ্চতা এক ধাক্কা গিয়ে পৌঁছায় 15,500 ফুটে। আর উচ্চতা বৃদ্ধি মানেই পারিপার্শ্বিক পরিবেশ কিংবা ভূপ্রকৃতি পাল্টে যাবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে নর্থ সিকিমের সবচেয়ে বেশি বরফ হয়তো এই 0 পয়েন্টে রয়েছে, যে যাত্রাপথ অনেকটাই মিলে যায় কাশ্মীরের ট্যানমার্গ থেকে গুলমার্গ কিংবা হিমাচল প্রদেশের মানালি থেকে রোটাং পাস যাওয়ার রাস্তার সঙ্গে। ডায়েরির পাতায় লিখলাম, এক জায়গার সঙ্গে আরেক জায়গার তুলনা হয়তো চলে না, কিন্তু বরফ বা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে যাদের মনে প্রথমেই আসে কাশ্মীর কিংবা মানালির কথা, তাদের চিন্তাভাবনার এক আমূল পরিবর্তনের নাম নর্থ সিকিম। নেচার, অ্যাডভেঞ্চার কিংবা এক্সাইটমেন্টের ফুল প্যাকেজ এই নর্থ সিকিম। একজন পর্যটক প্রকৃতিকে যেভাবে মনে মনে কল্পনা করে, নর্থ সিকিম যেন তার সেই ভাবনার জীবন্ত ছবি। কাশ্মীরের বরফ দেখেছি, মানালির বরফ দেখেছি, সিকিমের বরফটাকে দেখে মনে হচ্ছে না সিকিম যেন আমাদের খুব কাছের। কাশ্মীরটা অনেক দূর হয়ে গেল, মানালি হিমাচল প্রদেশ হয়ে গেল, কিন্তু আপনারা মানুন চাই না মানুন, সিকিমের সাথে কিন্তু বাঙালি একটা একাত্মবোধ সবসময় করে। সিকিম ওয়ান অ্যান্ড অনলি। আর এই রাস্তার দুদিকে এত বরফ, তো উপরে তো প্রচুর বরফ, পাহাড়ের মাথায় বরফ, মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, তো উপর থেকে বরফ উড়ে এসে মুখে চোখে লাগছে, গাড়িতে পড়ছে যখন উইন্ডো খোলা ছিল। ভূপৃষ্ঠের সাথে আমাদের উচ্চতা যতই বাড়ছে, ততই বাড়ছে বরফের পরিমাণ। ওই যে কথায় বলে না, হাত বাড়ালেই বরফ। সেই কারণেই রাস্তা যথেষ্ট সংকীর্ণ। উল্টো দিক থেকে আসা গাড়িকে পাস দেওয়া বেশ চাপের। রাস্তায় কোথাও কোথাও আবার ট্রাফিক ওয়ান ওয়ে করে ক্লিয়ার করা হচ্ছে। গতকাল পর্যন্ত বরফের আধিক্যের কারণেই 0 পয়েন্ট যাওয়ার রাস্তা পর্যটকদের কাছে বন্ধই ছিল। এই দেখুন এরকম বরফ, আর একটু যাওয়ার পরে হয়তো বরফের পরিমাণ আরও বাড়বে, প্রায় হাতের নাগালে চলে আসবে। প্রকৃতি কখনো আমাকে হতাশ করে না, মনের ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়। স্মুথ চলছিলাম, হঠাৎ সামনে জ্যাম, পরপর সব গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ এখানে রাস্তার যে অবস্থা দেখছেন তো আপনারা, কতটা পরিমাণে বরফ, মানে দুটো গাড়ি পাশাপাশি চলাচলের জায়গা নেই। উল্টো দিক থেকে যখন গাড়ি আছে, সেই গাড়িকে সাইড দিতে আমাদের গাড়িকে দাঁড়াতেই হচ্ছে বা অন্য গাড়ি দাঁড়াতে হচ্ছে। আর যখনই গাড়ির দরজা খুলছি, পুরো পাশে এত পুরো বরফ, এখানে গাড়ির দরজা লেগে যাচ্ছে। যে আমরা যদি কখনো ওই ছাঙ্গুলেক বাহামন্দিরে গিয়ে স্নোফল পাই, যদি আমরা কখনো এই নর্থ সিকিমে স্নোফল পাই, কিংবা যদি আমাদের কপাল খুব ভালো থাকে, যদি দার্জিলিংয়ে আমরা শিলাবৃষ্টিও পাই, তাতেই বাঙালি বলবে ওহ ভাই, এর কোনো জবাব নেই। আমি যেটা আন্দাজ করছিলাম সেটা একদম ঠিক। নর্থ সিকিমে এই মুহূর্তে কোথাও যদি সবচাইতে বেশি টুরিস্ট রয়েছে, সেটা রয়েছে হচ্ছে 0 পয়েন্টে। মানুষজন এই বরফ দেখে এতটাই বাওলা হয়ে গেছে বা এতটাই এক্সাইটেড হয়ে গেছে, তারা কিন্তু বরফের মধ্যে রীতিমতো শুয়ে পড়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলাচলের পর্যন্ত জায়গা নেই এমন অবস্থায় চারিদিকে। এইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে যেগুলো আগে যেতে পারেনি, আগের গাড়ির এরকম কিছু লম্বা লাইন। বরফের জায়গায় আসার পর যতক্ষণ রোদ থাকে ততক্ষণ ভালো লাগে, কিন্তু তারপরে যখন মেঘ হয়ে যায় এবং সেই সময় হাওয়া দেয় না, তখন এখানে টিকে থাকাটা কষ্টকর হয়ে পড়ে। এখানে এত পরিমাণে বরফ দেখুন আপনারা,
যে ট্যুরিস্টদেরকে 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছানো হয়নি। আসলে এই পুরো জায়গাটাই হচ্ছে 0 পয়েন্ট। ট্যুরিস্টরা এখানেই নেমে গেছে, বরফের মধ্যে কেউ শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে, কেউ ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, আলাদাই। এবং যারা এখান থেকে ফিরে যাচ্ছে তারা কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি নিয়ে ফিরে যাচ্ছে যে না, আমাদের 0 পয়েন্ট আসা সার্থক, আমাদের নর্থ সিকিম আসা সার্থক। এবং যখন মাঝে মধ্যে স্নোফল হচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছ তো, মেঘ আছে আকাশে, তখন সবার মধ্যে একটা চিৎকার, এই ভাই স্নোফল, এই ভাই স্নোফল। মানে যারা কখনো স্নোফল দেখেনি তাদের কাছে কিন্তু আজকের এই দিনটা সত্যিই মনে রাখার মতো। প্রচুর প্রচুর মজা করছি, প্রচুর প্রচুর মজা। প্লাস তোমার সাথে দাদা দেখা হয়ে যাওয়ার পর আরও মজাটা আমাদের আরও বেশি বেড়ে গেছে। এক্সাইটেড আমরা, আরও বেশি আনন্দ উপভোগ করছি আমরা। আমরা যে আমাদের নর্থ সিকিমে এসে একদম বাড়ির কাছে এসে এত বরফ পাবো সেটা আমাদের বোধহয় এক্সপেকটেশন ছিল না। না একদমই ছিল না, একদমই ছিল না। একদমই ছিল না। যে আবার কাল রাতে এত বৃষ্টি হয়েছে। আগেও আমরা এসেছিলাম, তখন আমরা এখানে আসতে পারি, তখন বন্ধ ছিল। হ্যাঁ, তখন বন্ধ ছিল। আমরা এই পয়েন্টটা খোলার পর আমরা 0 পয়েন্ট এখানে এসে যতই যাও কাশ্মীর কিংবা মানালি, কোনো এক ফাঁকে ডায়েরির পাতায় লিখছি, যারা খুব সাধারণ জীবনযাপন করে, হয়তো বছরে একবারের জন্য দিন কয়েকের ছুটি পায়, পরিবার কিংবা সহকর্মীদের নিয়ে বেড়াতে আসে, দামি হোটেল বা বিলাসিতা যাদের চিন্তা ভাবনাতেও আসে না, হয়তো তারা এই জায়গাতে এসে সব থেকে বেশি সুখী। জীবনে প্রথমবারের জন্য দেখা এত বরফ, মনের বাঁধ ভাঙা আনন্দ তাদের ছুটি নিয়ে বেড়ায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে। ভালো ব্লগ বানিয়ে যত না আনন্দ পেয়েছি, তার থেকে বেশি ভালো লেগেছে মানুষের উচ্ছ্বাস দেখে। আর এই উচ্ছ্বাস হয়তো টাকা দিয়ে কেনা যায় না, সেই সঙ্গে প্রয়োজন ভাগ্য কিংবা সঠিক সময়ের। গতকাল অনেকেই হয়তো এই জায়গায় আসতে না পেরে ফিরে গিয়েছে। ভাগ্য না থাকলে এমন দিনের দেখা কতজনই বা পায়। এত মজা পেয়েছে যে বরফের মধ্যে শুয়ে পড়েছে। ওরা এসছে বেঙ্গালুরু থেকে। উপরওয়ালা জব দেতা হয় না তো ছাপ্পার ফারকেই দেতা হয়। যখন আমরা এসেছিলাম, আপনারা তো ভিডিও দেখছেন, তখন কিন্তু এখানে প্রচুর টুরিস্ট ছিল, কিন্তু এখন মোটামুটি বেলা 2টো বেজে গিয়েছে, আর কোনো টুরিস্ট নেই, আর সেরকম গাড়িও নেই। 0 পয়েন্ট প্রায় ফাঁকা হয়ে গেছে। কিছু টুরিস্ট রয়েছে, আমরা রয়েছি, আমরা ফিরে যাওয়ার তোড়জোড় করছি। আর এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে স্নোফল। স্নোফল সেই সঙ্গে বৃষ্টি সব মিলিয়ে প্রকৃতির এই অদ্ভুত এক সৃষ্টি। সময় বেলা 2:05। আমরা রওনা দিলাম 0 পয়েন্ট থেকে ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে, ইয়ুমথাং হয়ে লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার সাহেব বলছে যখন ওয়েদার এখানে খারাপ হয়ে যায়, এরকম হয়ে যায়, তার একটা অর্থ এরকম হয় যে হয়তো নিচে ইয়ুমথাংয়ে স্নোফল হচ্ছে। এই কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ পেলাম ফেরার পথে ইয়মথাং ভ্যালি পৌঁছানোর কিছু আগেই। হালকা বৃষ্টি, তারপরেই শুরু হয়ে গেছে স্নোফল। ধীরে ধীরে রাস্তার দুই দিকে জমা হচ্ছে বরফের কুশি, মেঘে ঢাকা পড়েছে ওই দূরের পাহাড়গুলো। কয়েক ঘন্টার মধ্যে প্রকৃতি আবারও তার রূপ পরিবর্তন করেছে। আমি কি বলি, যে ট্রেনকে ভালোবাসে ট্রেন তাকেও ভালোবাসে, আর সেই সাথে আরও একটা কথা, যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি তাকেও ভালোবাসে। এই মুহূর্তে আমরা ইয়মথাং ভ্যালি কিছু কাছেই আছি, আর এখানে আসার পর শুরু হয়ে গেছে স্নোফল। একটু আগে অনেক বেশি পরিমাণে স্নোফল হচ্ছিল, কতটা পরিমাণে দেখাই আপনাদেরকে। আমাদের গাড়ির সামনেটা দেখুন, সব বরফ জমে আছে, পুরো চিনির মতো বরফ। আমার যা অনুমান তাতে আরেকটু বেলা হলে কিন্তু আরও স্নোফল হতে পারে, কারণ ওই যে দূরের পাহাড়গুলো রয়েছে সেখানে কিন্তু সমস্ত মেঘ জমে রয়েছে। এই মেঘ কিন্তু হচ্ছে স্নোফলের আর কি, স্নোফলের পূর্বাভাস যে স্নোফল হবে। এবার আমরা বলতেই পারি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, এবং আমরা আমাদের বাড়ি ফেরার পথে চলতেই পারি। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি এই কথাটা আজ হয়তো প্রযোজ্য নয়। যাওয়ার পথে ইয়মথাং ভ্যালিতে যা কিছু লোকজন দেখেছিলাম, ফেরার পথে বৃষ্টি আর স্নোফলের দাপটে এই ভ্যালি এখন পুরোপুরি জনশূন্য। রাস্তাঘাট পুরোটাই কুয়াশার দাপটে, সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি। মেঘের ঘন ঘটা বলে দিচ্ছে এ হয়তো আগামী কোনো বড় দুর্যোগের পূর্বাভাস। মানে এইরকম কুয়াশা, সেই সঙ্গে বৃষ্টি, 100 মিটার দূরও ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। মানে এরকম ওয়েদার হলে মানে ফ্লাইট ওড়ে না। বিকেল 4:25 আমরা এসে পৌঁছালাম হচ্ছে লাচুং। আজ আমরা লাচুংয়ে থাকবো। তবে লাচুংয়ে আমরা গতকাল রাতে যে হোটেলে ছিলাম, আমরা আজকে হোটেল চেঞ্জ করেছি। গুরুদংমা লেকে গিয়ে এত কষ্ট হয়নি। এখানে টপ ফ্লোরে রুম নিয়েছে, সিঁড়ি ভাঙ থেকে অবস্থা খারাপ, পুরো 4 তলায় উঠে এলাম। যাই হোক, রুমটা দেখিয়ে দিই আপনাদের কর্তব্য। আচ্ছা, দরকারি জিনিসগুলো দেখে নিই। এটা হচ্ছে জল খাওয়ার ডিব্বা, এদিকে চা কফি খাওয়ার কাপ গ্লাস, ইলেকট্রিক কেটেল রয়েছে, ব্যাকআপ রয়েছে, টিভি রয়েছে। বাথরুমটা একবার দেখে নিই। বাহ, বাথরুমটা সুন্দর আছে, গিজারও রয়েছে। এই মুহূর্তে এখানকার যা সিচুয়েশান, এখানে কালকে সন্ধ্যা থেকে কারেন্ট নেই। এরা জেনারেটর বা ইনভার্টার যা কিছু দিয়ে ব্যাকআপ দিয়ে কিন্তু ইলেকট্রিক পরিষেবা দিচ্ছে। কাজে আমি এখানে বেশি কিছু এক্সপেকটেশন করতে পারি না যে আমার রুম হিটার লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে। সত্যি কথা বলতে যেটুকু পাবো সেটুকুতে সন্তুষ্ট থাকবো।
এবং চেষ্টা করবো আগামীকাল অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে বেরিয়ে যাবার, কারণ বর্ষায় পাহাড় আমার একদমই পছন্দ নয়। পুরো মেঘে ঢেকে রয়েছে লাচুং শহর। কথার কথা তো ভুলে গেছি যে আজকে আমাদের লাঞ্চ স্কিপ হয়ে গেছে। যাই হোক, লাঞ্চটা আমরা ডিনারের সময় করে নেবো। আর এখন সন্ধ্যাবেলায় বাইরে বৃষ্টি কিন্তু কম হয়নি, বাইরে একটানা বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির সময় কি দরকার বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের কাছে এইটুকু মুড়ি পড়ে আছে, আজকে এটা শেষ হয়ে যাবে। কালকে তো আমরা আশা করি বাড়ি পৌঁছাবো, কালার মুড়ির দরকার পড়বে না যদি রোড খোলা থাকে। বাট মুড়ির সঙ্গে তো আরেকটা জিনিস আছে, দেখাই, চিকেন পকোড়া, সেই সঙ্গে স্যালাড, ফাটাফাটি। দেখবো মুড়িতে মুড়িতে মুড়ি পকোড়া তো হলো, সেই সঙ্গে সন্ধে পেরিয়ে রাত নামলো, শুধু কমলো না একটানা বৃষ্টি। রাত 9:05 চলে এলাম ডিনার করতে। স্যালাড রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, আলু ফুলকপির সবজি, আর এদিকে রয়েছে রুটি আছে। এখানে সব খাবার দাবারই আনলিমিটেড, শুধু চিকেন আনলিমিটেড নয়, সেটা ডাইরেক্ট ওরা প্লেটে দেবে। আমাদের 3 জনের জন্য স্পেশাল হচ্ছে আলু চোখা বা আলু মাখা, আর সেই সঙ্গে দিয়েছে ফ্রেশ স্যালাড। কারণ এটা এত ঝাল, এটা আমি ক্যান্সেল করে দিয়েছি, বললাম আমাকে ফ্রেশ স্যালাড দিন, এটা দিয়েছে। চলে এসছে আমাদের জন্য গরম গরম ভাত, সেই সঙ্গে গরম গরম ডাল, গরমা গরম বয়েলড এগ। এক কথায় খাওয়া দাওয়া প্লেন অ্যান্ড সিম্পল। সেটা তাড়াতাড়ি শেষ করে শয্যা গ্রহণ করলাম, কারণ আগামীকাল খুব সকালে উঠে রওনা দেব লাচুং থেকে এনজিপির উদ্দেশ্যে। আজ 28 মার্চ 2026, সময় সকাল 5:18। বিগত 3 দিনের মতো আজও ব্যতিক্রম হয়নি। যখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ভোরের আলো এখনো ফোটেনি। ভোরের আলো যতক্ষণে ফুটলো ততক্ষণে 1 কাপ ফুটন্ত চা হাতে নিয়ে জানলা খুলে যা দেখলাম, সারা রাত বৃষ্টির পর প্রকৃতি আপাতত শান্ত হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তুষারপাতও হয়েছে, যার ফলে ওই দূরের পাহাড় পুরোপুরি বরফে ঢাকা পড়েছে। আর আমরা প্রস্তুতি নিচ্ছি লাচুং থেকে এনজিপি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। সময় সকাল 5:41। আমরা আমাদের জার্নি শুরু করলাম দুগ্গা দুগ্গা বলে। দেখা যাক কখন গিয়ে এনজিপি পৌঁছাই, ট্রেন পাই কিনা, সেটা একটা টেনশন, মানে টেনশন। কারণ এর মধ্যে অনেকটা পথ আমাদের যেতে হবে। রাস্তায় কোথায় কি রয়েছে, গতকাল তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে তো একদম উপরে যে বরফ কাটাওতে, সেই বরফ একদম নিচে নেমে এসেছে। রাস্তা মনে আজকে বন্ধ, কী হয়েছে কে জানে, বোঝা যাচ্ছে না। মানে আজকে ওখানে স্নোফলের প্রেডিকশন রয়েছে। তো অনেকগুলো বাঁধা আমাদের সামনে রয়েছে, সব বাঁধা পেরিয়ে তিস্তা তোরসা আদৌ ধরতে পারবো না আজ রাত্রে এনজিপি দিয়ে থেকে যাব, সেটা এখন সব থেকে বড় প্রশ্নচিহ্ন। সকালবেলা বলি হয়তো রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, কোনো রকম বাধা ছাড়াই আমরা লাচুং থেকে পৌঁছে গেলাম চুংথাং। 6:18 আমরা পৌঁছালাম হচ্ছে চুংথাং। গন্তব্যের প্রথম স্টেপ আমরা পার করলাম। এরপরে আসবে হচ্ছে টুং চেকপোস্ট। মঙ্গন হয়ে আমরা 0 পর্যন্ত যাব। 0 থেকে আমাদের রাস্তা ভাগ হবে, মানে আমরা কিন্তু আর গ্যাংটক যাব না। আর চুংথাং থেকে মঙ্গন হচ্ছে আর 27 কিলোমিটার। এই টুং চেকপোস্ট থেকে চুংথাং এই রাস্তাটুকু ডিস্টার্ব আছে, সব জায়গায় নয়, কোনো জায়গায়। আর এখানেই জ্যামটা বেশি হয়। এখন সকালবেলায় কোনো প্রবলেম হচ্ছে না, যখন বেলা বাড়বে, যখন এখান থেকে লোকজন গ্যাংটকের দিকে ব্যাক করবে বা গ্যাংটকের থেকে গাড়িগুলো এখানে পৌঁছাবে, তখনই আলটিমেট জ্যামটা লাগবে এখানে। চুংথাং পেরিয়ে আসার কিছু পরে এই যে এই জায়গাটায় সেদিন রাতে আমরা বিশাল জ্যাম ফেলেছিলাম। মানে হেভি ভেহিকেলস যেগুলো, সেগুলো এই ঢাল রাস্তায় খুব সাবধানে নামাতে হয়, খুব ধীরে ধীরে নামায়। ট্যুরিস্ট ভেহিকেলগুলো আটকিয়ে যায়, ওরা না নামলে এরা যেতে পারবে না। দুমুখী যখন গাড়ির চাপ হয়ে যায় এই সরু রাস্তায়, তখনই প্রবলেম। আর এটা অ্যাকচুয়াল রাস্তাই নয়, এটা হচ্ছে মাটি, মানে এইটুকু হচ্ছে মাটি। হয়তো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে বা প্রচুর জল টল নেমে আসে, তার জন্য এখানকার পিচ টিচ সব ধুয়ে গেছে, কাদা মাটি। তারপরে আবার গাড়ি পিচ রাস্তায় উঠবে। সময় হচ্ছে 6:31। 1 ঘন্টারও কম সময়ে আমরা লাচুং থেকে এসে পৌঁছালাম হচ্ছে টুংয়ে। পুলিশের ড্রাইভারকে কি বলছে, রাস্তা বন্ধ নাকি, তো বুঝতেই পারছি না। তো চেকপোস্টে পুলিশের সাথে কথা বললাম, ড্রাইভারের কথা বললাম, আমরা কথা বললাম। এখান থেকে 2 কিলোমিটার দূরে ধস নেমেছে রাস্তায়। এবার সেখানকার এখন কি সিচুয়েশন সেটা কেউ বলতে পারছে না। এটাই সমস্যা হয়ে গেছে যে আমরা ওখানে গিয়ে দেখবো না আমরা অন্য কোনো বিকল্প রাস্তা ধরবো, সেটা এখন সবচেয়ে বড় কোশ্চেন। আসলে সময় আমাদের কাছে এমনই একটা প্রশ্ন, যার কাছে কখনো চেয়েও কোনো উত্তর পাওয়া যায় না। আজ ঠিক এমনই একটা দিন। রাস্তা কখন খুলবে, আদৌ খুলবে কিনা, ট্রেন পাবো কিনা, এইসব প্রশ্নের ধাঁধাতে আমরা অপেক্ষা না করে বিকল্প রাস্তা ধরলাম, যা আমার জীবনের এক অন্যতম অভিজ্ঞতা। চেকপোস্ট থেকে আমরা মেন রোড ছেড়ে ডান দিকে রোড নিয়ে নিলাম। ওখানে যে পুলিশ ছিল বললো এই রাস্তাতেও কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, আপনারা সাবধানে যাবেন। 3-4 কিলোমিটার যাওয়ার পর তারপরে রাস্তা আবার আমাদের চেঞ্জ করতে হবে। তবে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আরও ঘন্টা 2-1 বা তার বেশি সময় লাগতে পারে। আবারও সেই গল্পের মোড় নেবে টান উত্তেজনায়। আমাদের ড্রাইভার সাহেব কথা বলছে পাশের যে ট্রাক চালক তার সাথে, ও হয়তো ওদিক থেকে এসছে। এবার সিচুয়েশনটা কি, আদৌ কি যাওয়া যাবে? এও চেষ্টা করেছিল বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার, যেতে পারেনি, বলছে রাস্তা প্রচুর রিস্কি, পাথর পড়ছে। রাস্তার একটা বাঁক নিতেই
শরীরটা শিউরে উঠল। ডান দিকের পাহাড় প্রায় ঝুঁকে পড়ে রাস্তাকে গ্রাস করছে, বাঁ দিকে গভীর খাদ, যেখানে পড়ে গেলে শরীরটা কেমন হতে পারে তা কল্পনা করতেও ভয় লাগে। আরও 50 মিটার গিয়ে যা দেখলাম তাতে বুকের রক্ত জল হয়ে গেল। আগের রাতে ভারী বৃষ্টির পর ছোট বড় পাথর পড়ে রাস্তা প্রায় ব্লক হয়ে গিয়েছে। পাথরের আঘাতে রাস্তা ফেটে চৌচির। এই পথে আদৌ এগোনো উচিত হবে কিনা এখন সেটাই সবথেকে বড় প্রশ্নচিহ্ন। সিদ্ধান্ত নিলাম দ্রুত। আমরা 3 জন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জায়গাটা পার করলাম, আর আমাদের গাড়িও পার করলো প্রায় বিনা বাধায়। পাথর শুধু দেখুন, একটু এটা নর, একটু পাথর ক্লিয়ার করি। হয় বাঁচবো নয় মরবো, এর থেকে তো বেশি কিছু হবে না। আর মরতে আমি কোনোদিনই ভয় পাইনি, বেঁচেও বেশি লাভ নেই, আর মারা গেলেও কোনো ক্ষতি নেই। দেখা যাক এই পথ আমাদের কাছে আজ কি পরীক্ষা নেয়। ওই মেন রোড ছেড়ে আমরা কথা বলতে পারছি না, একটু টেনশন হচ্ছে। যাই হোক, মেন রোড ছেড়ে আমরা একটা সরু রাস্তা ধরলাম, যে রাস্তা আবার হয়তো কোনো একটা মেন রোড কানেক্ট করবে। আর এটা গড়নের রাস্তা তো, তেমনি সরু রাস্তা তেমনি রাস্তা ভাঙা, গাড়ি এদিক ওদিক করতে করতে যাচ্ছে। 2-1টা লোকের দেখা পাচ্ছি বাইক ফাইকের, আর একটা 4x4 গেল। তাকে আমাদের ড্রাইভার জিজ্ঞেস করে জেনে নিল যে হ্যাঁ এই রাস্তায় কিনা। জীবনে চলার পথে অনেক পরীক্ষা আমাদের দিতে হয়, আমরা পরীক্ষা দেবো, কিন্তু প্রতিবন্ধকতা আমাদের আটকাতে পারবে না প্রকৃতির কাছে পৌঁছাতে, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি। গাড়িটা পার করছে দেখুন, ড্রাইভার এক্সপার্ট হলে না এই একটা সুবিধা। পার করে গেছে প্রথম চাকা, দ্বিতীয় চাকা। ভয় কি বলুন তো, যে গাড়ির চাকায় বা কোনো জায়গায় যদি বড় পাথর লেগে যায়, কিছু বেঁকে টেকে যায় না, তাহলে এখান থেকে রিকভারি করা মুশকিল গাড়িকে। পাহাড়ের ওই গড়ান রাস্তা একসময় এসে মিশল নিচের মেন রোডে। তারপর যা দেখলাম, সামনে সব ট্রাক দাঁড়িয়ে আছে, আর এই যে ল্যান্ডস্লাইড হয়েছে রাস্তা ক্লোজ। এবার যতক্ষণ না জেসিবি আসবে ততক্ষণ তো রাস্তা ক্লিয়ার হবে না। ওই ওপর থেকে পাথর মাটি সব নামতে নামতে এখানে পড়েছে, সব নিয়ে একদম নেমে গিয়েছে। নিচে বয়ে যাচ্ছে নদী, রাস্তা পুরো ভেঙে শেষ। বানাও বেশি করে ড্যাম, বেশি করে কনস্ট্রাকশন, রেল লাইন, সড়কপথ, যত মানুষ বানাবে তত প্রকৃতি ধ্বংস করবে। এই বৃষ্টি যদি না কমে, রোদ যদি না ওঠে, পরিস্থিতি যদি ঠিক না হয়, নর্থ সিকিম আবার চাপ হয়ে যাবে। প্রকৃতি একদিকে সুন্দর, অন্যদিকে ভয়ঙ্কর। তার সৌন্দর্য যেমন নিতে হবে, তেমনি ভয়ঙ্কর দিকটাও নিতে হবে। বৃষ্টির আধিক্যের কারণেই প্রায় শুকিয়ে যাওয়া জলপ্রপাতগুলো আবারও নতুন করে প্রাণ পেয়েছে। সেজন্যই রাস্তা আরও বেশি ক্ষতিগ্রস্ত। সময় সকাল 8:01। আমরা এসে পৌঁছলাম হচ্ছে মাঙ্গান, আমাদের যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর আগেও বলেছি, আবারও বলছি, মাঙ্গানে কিন্তু রয়েছে লাস্ট পেট্রোল পাম্প। যারা লাচেন যাচ্ছেন ওদিকে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, মাঙ্গানে কিন্তু লাস্ট পেট্রোল পাম্প রয়েছে। সকাল 8:21 আমরা এসে পৌঁছলাম হচ্ছে জিরোতে। মাঙ্গানের মতো জিরো একটা বেশ বড় জায়গা, যেখানে দোকানপাট রয়েছে এবং সেই সাথে রয়েছে হচ্ছে পেট্রোল পাম্প। আমাদের গাড়ি পেট্রোল পাম্পে নিয়ে এসেছে তেল ভরার জন্য। জিরো থেকে এনজিপি হচ্ছে 126 কিলোমিটার, একটা না গেলেও দুপুর 1টা আগে পৌঁছাতে পারবো না। 40 মিনিট মতো সময়ে আমরা জিরোতে অতিবাহিত করলাম, যার মধ্যে গাড়িতে তেল ভরা বা আমাদের ব্রেকফাস্ট করা সবকিছু সম্পূর্ণ। পরবর্তী গন্তব্য জিরো থেকে এনজিপি, আমাদের আজকের সবথেকে বড় পরীক্ষা। সময় সকাল 9:07। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবারও শুরু হলো আমাদের পথ চলা। বাঁ দিকের একটা রাস্তা চলে গেল হচ্ছে গ্যাংটকের দিকে, আমরা ধরলাম সোজা রাস্তা। প্রথম দিকে এই রাস্তার চরিত্র ততটাও জটিল ছিল না। চওড়া পিচ রাস্তা, বাঁ দিকে তিস্তা নদী, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা, সব মিলিয়ে রাস্তা বেশ সুন্দরই ছিল। এই জায়গার নাম হচ্ছে ডিকচু। মাঙ্গান নদীর ওই পারে, মাঙ্গান শেষ হয়ে গেল, ব্রিজ পার করলাম, ডিকচুতে এলাম। ওই মাঙ্গান ব্রিজটা পর্যন্ত রাস্তা ভালো ছিল। যখন ডিকচুতে গাড়ি প্রবেশ করলো, ডিকচুর মধ্যে দিয়ে যাচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। ড্রাইভার সাহেব বলেছিল যে 5-6 কিলোমিটার রাস্তা খুব খারাপ থাকবে। এখানেও ল্যান্ডস্লাইড আছে, এখানেও রাস্তায় কোথাও কোথাও কাদা, ওয়াটারফলস রয়েছে। একবার দেখুন কাদার কি অবস্থা। কখনো গাড়ির নিচের অংশ পাথরে লাগছে, গটাং করে আওয়াজ হচ্ছে, ভয় লাগছে, কিছু না বেঁকে যায়। ভাবছিলাম যে লাচুংয়ের রাস্তাটাই শুধু ডেঞ্জারাস, বাকি সব রাস্তা নর্মাল। এই রাস্তার অবস্থা আরও খারাপ। এই রাস্তায় তো পিচ নাই কোনো জায়গায়, শুধু মাটি, আর বর্ষার জল পড়েছে, কাদা মাটি, গাড়ি পুরো বসে আছে। সামনের গাড়িটা যাচ্ছে, শুধু জাস্ট দেখুন। এখানে আরও চাপ। বৃষ্টি তো ছিলই, সেই সঙ্গে বড় বড় ট্রাক চলাচলের ফলে রাস্তার পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে। তারপর যা হয়, রাস্তার অবস্থা
কোনো অজপাড়া গায়ে বর্ষার দিনে জলকাদা রাস্তার থেকে কোনো অংশে কম নয়। অজানা একটা ভয়ে মনের মধ্যে বারবার জানান দিচ্ছে এই হয়তো আমাদের গাড়িটা কাদা আটকে গেল। এমনই অবস্থা, এখানে যদি গাড়ি কোনো আটকে যায় না কাদার মধ্যে, আর গাড়ি উঠাতে পারবে না। ড্রাইভার দক্ষ না হলে এই রাস্তায় গাড়ি চালানো প্রায় অসম্ভব, কারণ কাদামাটির রাস্তায় গাড়ি স্কিড করে চলে যেতে পারে ডান দিকে তিস্তার খাদে। পিক আপ ফেসে গেছে এই কাদার মধ্যে, আর উঠতে পারবে না। আরে ছি ছি ছি, ওখানে রাত্রেবেলা এসেছিলো বুঝতে পারিনি। এখানে আমার ওয়াটারফলস, ওখানে জেসিবি পাহাড়ের ওপরে উঠে গেছে। রাস্তা বানাচ্ছে মনে হয়, পাথর ভাঙছে, এইভাবে রাস্তাগুলো বানায়। ওখানে আবার জেসিবি নিয়ে আসছে, কী করে উঠবে এই গাড়ি রাস্তায়? এবার একটা আসল গাড়ি দেখা পেয়েছি, ট্রাক্টর, একদম এই রাস্তার জন্য পারফেক্ট। ওয়াটারফলসের শেষ নাই রাস্তায়, ওয়াটারফলস আর ওয়াটারফলস। ভারতের সব ওয়াটারফলস এই রাস্তা দিয়ে আছে। যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এতক্ষণে আমরা সিংথাম পৌঁছে যেতাম। এখান থেকে সিংথাম হচ্ছে এখনো 20 কিলোমিটার। এই রাস্তাই তো নাই আগে কোনো। কত রাস্তা বাঁচিয়ে এলাম যে ট্রেনটা ধরতে পারবো, এখানে এসে আলটিমেট গাড়ি থেকে নামতেই হলো। এতক্ষণ ধরে আপনাকে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে রাস্তার অবস্থা দেখুন, পুরো কাদা আর কাদা। আর এই জায়গাটা আসার পর আজ আর ট্রেন পেলাম না, এখানেই আটকে গেলাম রাস্তার ফাঁদে। সমস্ত পরিষ্কার করা কাজ চলছে, ওদিক থেকে জেসিবি মাটি ফাটি কেটে পাথর সরিয়ে গাড়িতে লোড করছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই জেসিবি দিয়ে এই পাথরগুলো সব সমান করবে, রাস্তা ঠিক করবে, তার রাস্তা গাড়ি যাবে। আর রাস্তা কি ঠিক করবে? রাস্তাই তো নাই, খতম রাস্তা। ওই সব নিচে চলে গেছে ভেঙে টেঙে। এই জেসিবি দিয়ে সরাচ্ছে, এইখানে না ভেঙেছিল সব পড়ে। পাহাড়ে বাড়ি কিনতে চাই, পাহাড়ের থেকে শান্তি কোথাও নাই। এটাই হচ্ছে পাহাড়ের রিয়ালিটি ভাই, যেগুলো কোথাও দেখা যায় না। 4টে ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখে পাহাড়কে জাজ করতে এসো না বস, পাহাড়ের অবস্থা খারাপ। অত সোজা নয়, পাহাড়ে যারা থাকে তারাই জানে এখানকার জীবন কি, তারা কীভাবে সার্ভাইভ করে। যেখানে আছি, অনেক বেটার আছি। ওই ছুটিতে দুদিনের জন্য পাহাড়ে এলাম, তারপর বললাম আই লাভ পাহাড়, পাহাড়ের থেকে কোথাও শান্তি নাই, ওসব বেকার কথা। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর অবশেষে আমাদের গাড়িকে ছাড়লো, রাস্তা একটু ক্লিয়ার হলো। দেখুন কি অবস্থা সামনেটা। ওদিককার গাড়ি পরে ছাড়বে, এক এক করে ছাড়বে, এখন ওয়ান হয়ে গেছে রাস্তা। আসো পাহাড়ে বাড়ি বানাই। আরে এখানে গাড়ি থেকে সব লোকজনকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। খরচা করে দামি গাড়ি না কিনে একটা জেসিবি কেনাই ভালো। জেসিবি রেখে দিতে হবে শিলিগুড়িতে, ঠিক আছে? শিলিগুড়িতে একটা গ্যারেজে জেসিবি রেখে দিতে হবে। বর্ষার সময়, বৃষ্টির সময়, ঝড়ের সময় যখন ওই পাহাড়ে আসবো, আর গাড়িতে আসবো না, জেসিবিটা নিয়ে আসবো, কোনো চাপ নাই। ঠিক টুকটুক করতে করতে, গল্প করতে করতে পাহাড়ে উঠবো। তো এখন সিচুয়েশন তাই, মানে এখানে বেটার গাড়ি হচ্ছে জেসিবি। আরে বাপ রে বাপ, এই গাড়ি যে কাদায় ফেসেছে। आगे भी ऐसा है रास्ता, आगे और भी खराब है रास्ता। ট্রাকও ফেসেছে, ইকোও ফেসেছে। এখান থেকে গ্যাংটক হচ্ছে 46 কিলোমিটার, মেনলি 45, রংপো 27, রানীপুল 31। বেলা 11:30 আমরা এসে পৌঁছালাম সিংথাম। লাস্ট যে কাদার এলাকাটা পার করলাম, তারপরে রাস্তা একদম ঠিকঠাক, আর কোনো সমস্যা নেই। সিংথাম থেকে শিলিগুড়ি হচ্ছে আর 87 কিলোমিটার, 87। এখন 11:32। বেলা 11:52 আমরা পার করলাম হচ্ছে রংপো, এরপরে আসবে হচ্ছে মেনলি। এখন রাস্তা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গাতে, ট্রেন কি পাবো। বেলা 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম মেনলি। এখানেও রাস্তা জ্যাম। এদিকে দূরত্ব আর সময় মিলিয়ে যা বুঝলাম, তাতে এনজিপি পৌঁছে বেলা 3:05 তিস্তা তোষা ধরা এক প্রকার অসম্ভব। এরপর যা হয়েছিল তা অতি আশ্চর্য বললেও কোনো ভুল বলা হবে না। আমাদের গাড়ি সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ঝড়ের গতি নিয়ে ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। ওদিকে তিস্তা তোষা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার ছেড়ে তখন নিউ কুচবিহার ঢুকছে। আশ্চর্যের ব্যাপার এটাই যে কোনো এক কারণে আপের ট্রেন দেরি করে পৌঁছানোয় ডাউনের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরি করে ছেড়েছে। সময় বেলা 2:49। সমস্ত প্রতিবন্ধকতা পার করে আমাদের গাড়ি এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জংশনের পার্কিংয়ে।
অল ক্রেডিট গোস টু হিম। এ না থাকলে আমরা আর পৌঁছতেই পারতাম না। মানে গাড়ি চালানো কাকে বলে, জাস্ট হ্যাটস অফ, থ্যাংক ইউ। পেয়েছে খিদে, খাবার জন্য কোথায় করব ঘোরাঘুরি, চাপ নেই, চলে এসছে খাবার নিয়ে আমাদের গয়নাবড়ি। গয়নাবড়ির সঙ্গে তো আগে আপনাদের আলাপ করে দিয়েছি ডুয়ার্স গ্রুপ ট্যুরের যে ভ্লগটা দিয়েছিলাম প্রথম পর্বে। তো আজকে ওনাদেরকে বলেছিলাম যে খাবার এনে দিতে, তো খাবার নিয়ে এসছে। খাবার যে আজকে আছে, খেয়ে কিন্তু দিল একদম গার্ডেন হয়ে যাবে, কারণ হচ্ছে বৃষ্টির দিনে এই খাবারটাই হচ্ছে একদম পারফেক্ট খাবার। মটন খিচুড়ি, আহা হা হা, আমার জন্য কাতলা মাছ ভাজা, গুড়ের রসগোল্লা, স্যালাড রয়েছে, স্যালাড, পাঁপড় নিয়ে এসছে, পাঁপড়। খিচুড়ি তো আমার সবসময় প্রিয়, আর মাটনও কোনো সময় প্রিয় ছিল, কিন্তু মাটন খিচুড়ি আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, দুর্দান্ত টেস্ট। আর সেই সঙ্গে রয়েছে কাতলা মাছ ভাজা, এই দেখুন চলে এসছে পাঁপড়। পাঁপড়, খিচুড়ি, কাতলা মাছ, ব্যাস এই খেয়ে বাঙালি বাঁচ। সেদিন বেলা 3:05 তিস্তা তোরসা এক্সপ্রেস এসে পৌঁছালো বিকেল 4:29। বিকেল 4:45 নাগাদ আবারও পথ চলা শুরু নিউ জলপাইগুড়ি থেকে আমার গন্তব্য খাগড়াঘাট রোড স্টেশনের উদ্দেশ্যে। রাত 12:14, নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 33 মিনিটে খাগড়াঘাট পৌঁছে আমার যাত্রা শেষ হলো এই তিস্তা তোরসা এক্সপ্রেসে। দেখা যাক পরবর্তী গল্প আমরা কোথা থেকে শুরু করতে পারি, ফিরবো খুব তাড়াতাড়ি সেই আপডেট নিয়ে। ভিডিও শেষ করার আগে আরও একবার মনে করে দিতে চাই, মুস্তাচের ওসিয়ান ফেস ওয়াশ, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে কিন্তু আপনারা এটা পারচেস করতেই পারেন।